আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রায়হান। সবাইকে রায়হান ইডো ব্লগসে স্বাগতম। আজ আমি এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বলবো জিটি ইন্টারভিউ নিয়ে। জিটি ইন্টারভিউ হচ্ছে জেনুইন টেম্পোরারি এন্ট্রেন্ট। মানে অস্ট্রেলিয়াতে এখন যদি আপনারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে তাদের সরকার থেকে একটি রুলস আরোপ করা হয়েছে যে আপনাদেরকে ভিসা ইন্টারভিউ ফেস করার আগে, মানে আপনাদেরকে ফুলফিল অফার লেটার দেওয়ার আগে তারা আপনাদের একটা জিটি ইন্টারভিউ নেবে, যেখানে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সেটা সম্বন্ধে তারা আপনাদেরকে কিছু প্রশ্ন করবে। তো জিটি ইন্টারভিউতে কি কি প্রশ্ন হতে পারে এবং প্রশ্নের উত্তরগুলো কি কি হতে পারে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের জন্য আশা করি উপকারী হবে। তাহলে আসো আগে আমরা জানি জিটি ইন্টারভিউ কি। জিটি ইন্টারভিউ হলো এমন একটি ধাপ যেখানে তোমাকে প্রমাণ করতে হবে যে সত্যি তুমি পড়াশোনার জন্য যাচ্ছ। মানে ওই দেশের ইমিগ্রেন্ট অফিসার বা তোমার ইউনিভার্সিটির যে তোমার ইন্টারভিউটা নিবে, তুমি তাকে কনভিন্স করতে হবে যে আসলে তুমি সে দেশে পড়াশোনা করার জন্যই যাচ্ছ, অন্য কোনো ফায়দার জন্য যাচ্ছ না বা তোমার অন্য কোনো উদ্দেশ্য নেই। এবং কি তুমি পড়াশোনা শেষে তুমি যে দেশে ফিরে আসবা, তার একটা লিগ্যাল, মানে তাকে একটা ব্যাখ্যা করতে হবে, এক্সপ্লেন করতে হবে যে আসলে তুমি দেশে ফিরে আসবা বা কেন ফিরে আসবা। তাই তো সেক্ষেত্রে মানে তাকে এক কথায় তাকে বোঝাতে হবে যে তুমি শুধুমাত্র অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্যই যাচ্ছ এবং পড়াশোনা শেষ করে তুমি ওইখানে থাকবা না, তুমি আবার বাংলাদেশে ফিরে আসবা। আবার পাশাপাশি ইমিগ্রেন্ট অফিসার বা ইউনিভার্সিটির যে তোমার ইন্টারভিউটা নেবে, সে তোমার জিটি ইন্টারভিউতে তোমার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি সম্বন্ধে জানতে চাইবে। তোমার যেই ডকুমেন্ট আছে, যেই স্টেটমেন্টগুলো দিয়েছো ব্যাংকের বা তোমার যে স্পন্সর, তার সম্বন্ধে তোমাকে অনেক প্রশ্ন করবে। আর যদি তোমার কোনো স্টাডি গ্যাপ থেকে থাকে, তাহলে তার কোনো লিগ্যাল এক্সপ্লেনেশন চাবে। তো সেক্ষেত্রে তোমাকে ওই কারণটা ব্যাখ্যা করতে হবে। তো এই জিটি ইন্টারভিউতে তোমার মূলত এইগুলোই থাকে। তো জিটি ইন্টারভিউতে দেওয়ার আগে কিন্তু তোমাকে একটা এসওপি লিখতে হবে। তো এসওপিতে তুমি যা যা লিখবা, যা যা ক্লিয়ার করবা, সেগুলোই কিন্তু তুমি আবার জিটি ইন্টারভিউতে রিভিউ করবা, মানে রিপিট করবা আর কি। ওই প্রশ্নগুলোই মূলত তুমি ওই প্রশ্নগুলোর অ্যান্সারগুলোই তুমি এসওপিতে তো ব্যাখ্যা করে দিবা। তো তারপরে যখন তোমার জিটি ইন্টারভিউ নিবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ঠিক সেম কোশ্চেনগুলোই করবে বা কিছু কোশ্চেন হয়তো অতিরিক্ত করতে পারে। তো সেক্ষেত্রে তুমি অ্যান্সারগুলো এসওপির মতো দেওয়ার চেষ্টা করবা। এখন চলো তাহলে কি কি প্রশ্ন হতে পারে, নমুনা এবং প্রশ্নের উত্তরটা কি হতে পারে তা সম্বন্ধে আজ তোমাদেরকে বলছি। তাহলে এখন প্রথম প্রশ্নটা কি হতে পারে, একটা কমন কোশ্চেন। তারা তোমাকে কোশ্চেনটা করবে যে তুমি কেন অস্ট্রেলিয়া পছন্দ করেছো পড়াশোনার জন্য, হোয়াই চুজ ইউ অস্ট্রেলিয়া ফর ইউর স্টাডি। তো তুমি অ্যান্সারটা কি দিতে পারো? আমার ক্ষেত্রে আমি যে অ্যান্সারগুলো দিয়েছিলাম বা আমার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। সেক্ষেত্রে তুমি বা তোমরা এই আমার যে জিটিটা হয়েছিল, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবা যে আসলে জিটি ইন্টারভিউটা কেমন হয়। তো আমাকে প্রশ্ন করেছিল যে তুমি অস্ট্রেলিয়া কেন চয়েস করেছো। তো সেক্ষেত্রে আমি অ্যান্সার দিয়েছিলাম যে অস্ট্রেলিয়ার পড়াশোনা বিশ্বমানের এবং অস্ট্রেলিয়ার যে লিভিং এক্সপেন্স তা আমাদের মানে আমার ক্যাপাবলের ভিতরে আছে, মানে আমার এবিলিটির ভিতরে আছে যে আমি এটা সক্ষম চালানোর জন্য। বা যে ডাইভার্স কালচার আছে বা বিভিন্ন দেশের সাংস্কৃতিক যে ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সব বা অন্য দেশের তুলনায় একটু উঁচুতে। আবার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া খুবই উন্নত মানের একটি দেশ, কারণ এদেশে রিসার্চ বেস অনেক ইউনিভার্সিটি আছে। সেক্ষেত্রে তো অন্য দেশের তুলনায় অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলো ভালো, সেই জন্য আমি অস্ট্রেলিয়া পছন্দ করেছি। তাছাড়াও আমার বাংলাদেশের যে ওয়েদার বা আবহাওয়া, তার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার একটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে, সেই জন্য আমি অস্ট্রেলিয়া পছন্দ করেছি। দ্বিতীয় প্রশ্নটি হতে পারে যে তুমি কোন কোর্সটি চয়েস করেছো বা কোন ইউনিভার্সিটি চয়েস করেছো বা কেন এই ইউনিভার্সিটি এবং কেনই বা এই কোর্সটি চয়েস করেছো। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম আমি তো সিকিউরিটিতে যাচ্ছি। তো ব্যাচেলর অফ সাইবার সিকিউরিটিতে। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি সাইবার সিকিউরিটি কেন চয়েস করেছো। তো আমি সেক্ষেত্রে বলেছিলাম যে আমি এই ইউনিভার্সিটিতে এই সেক্টরে যাচ্ছি কারণ হচ্ছে যে ওই দেশে অনেক ইন্ডাস্ট্রি আছে, পাশাপাশি হচ্ছে ওই দেশে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। সেক্ষেত্রে আইটির একটা বহুত চাহিদা রয়েছে বা আইটি সম্বন্ধে যে তাদের রিসার্চ বা তাদের যে পড়াশোনা,
সেক্ষেত্রে তাদের প্র্যাকটিক্যাল যে পড়াশোনা তা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত, সেই জন্য আমি এই কোর্সটা বেছে নিয়েছি। আবার পাশাপাশি এখন তো যেই আমাদের আধুনিক যুগ বা আমাদের যে দিন দিন যে এআই এর যুগে আমরা রূপান্তরিত হচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আইটি একটা বড় ফ্যাক্টর হিসেবে আমাদের জীবনে কাজ করবে। তো সেক্ষেত্রে আমি এই কোর্সটি চয়েস করেছিলাম। তো আমি এই ব্যাখ্যাগুলি দিয়েছিলাম। তাছাড়া আমি আমার ইউনিভার্সিটিটার এই কোর্সটাই কেন চয়েস করেছি বা আমার ইউনিভার্সিটিটা কেন চয়েস করেছি, সেক্ষেত্রে আমি কিছু তুলনা টানেছিলাম যে আমি এই ইউনিভার্সিটির তুলনায় এই ইউনিভার্সিটি একটু ভালো, বা এই ইউনিভার্সিটির যে আমার যে টেকনোলজির হেড আছে প্রসিদ্ধ সিন্ধু, উনি একজন খুব বিখ্যাত একজন টেকনোলজিস্ট, সেই জন্য আমি ইউনিভার্সিটি চয়েস করেছি, এই সেক্টরটি চয়েস করেছি। তো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, তোমরা যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তোমরা অনেক অ্যান্সার পেয়ে যাবে এই প্রশ্নগুলোর। পরবর্তী প্রশ্নটা ছিল যে এই কোর্স শেষে তুমি কি করবা, মানে তোমার যে ব্যাচেলর কোর্সটা আছে তার শেষে কি করবা। তো আমি বলছিলাম যে টু বি অনেস্ট, যদি আমি সুযোগ পাই, মানে আমি যদি অপরচুনিটি পাই আমার ব্যাচেলর ডিগ্রি শেষ করার পর, যদি অস্ট্রেলিয়া গভর্নমেন্ট আমাকে অনুমতি দেয়, সেক্ষেত্রে আমি আমার মাস্টার্সটাও ওইখানে কন্টিনিউ করতে চাই। সেক্ষেত্রে আমি মাস্টার্স কন্টিনিউ করার পর বাংলাদেশে ফিরে আসব। তো তাদেরকে তো বোঝাতেই হবে যে আমি বাংলাদেশে ফিরে আসব। কারণ হচ্ছে যদি তুমি তাদেরকে ভালোভাবে বোঝাতে না পারো বা তারা যদি কনভিন্স না হয় যে তুমি বাংলাদেশে ফিরে আসবে, তাহলে কিন্তু তারা তোমাকে ভিসা বা জিটি ইন্টারভিউতে আটকে দিবে। কারণ হচ্ছে তারা কিন্তু চাইবে না অন্য একটা দেশ থেকে একটা নাগরিক এসে তাদের দেশে থেকে যাক। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি যখন আমার কোর্স শেষ হবে সেক্ষেত্রে আমি দেশে চলে আসব। কারণ আমার দেশে অনেক বড় বড় কোম্পানি আছে যারা কিনা আইটি অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট বা নেটওয়ার্ক মার্কেটিং অ্যানালিস্ট বা বিভিন্ন জব সেক্টর আছে। মানে তুমি যেই সাবজেক্টের উপরে যাচ্ছ তা নিয়ে তুমি একটা রিসার্চ করবা যে তোমার দেশে এই জব সেক্টরটা কোথায় ভ্যাকেন্সি আছে বা কোন কোন কোম্পানিগুলো প্রোভাইড করতেছে এই জবগুলা, তুমি সেইগুলো সম্বন্ধে একটু ধারণা নিবা। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের দেশে অনেক টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে, যেমন গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, এই কোম্পানিগুলোতে জব হচ্ছে। তাছাড়াও অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেগুলোতে জব হচ্ছে। আবার তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন এখন ইউনিভার্সিটিগুলোতে যে আইটি নিয়ে একটু ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে এখানে অনেক জব অপরচুনিটি আছে। তো সেক্ষেত্রে আমি এগুলো বলেছিলাম, পাশাপাশি স্যালারিটা উল্লেখ করেছিলাম। তো বলেছিলাম যে আমাদের বাংলাদেশে যে ন্যাচারালি যে যখন প্রাইমারি স্যালারিটা, মানে যখন আমরা আর্লি স্টেজে যখন আমরা জবে ঢুকি, সেক্ষেত্রে আমাদের স্যালারি দেওয়া হয় 80,000 থেকে 1 লাখ সামথিং। আর যখন আমরা একটু শেষ বয়সের দিকে যাই, মানে চাকরিটা একটু যখন স্থিতিশীল হয়, সেক্ষেত্রে আমাদের বেতনটা হয় 2 লাখ থেকে 3 লাখ। মানে একটু বাড়িয়ে বলছি আর কি, যেহেতু তাদের একটু বিলিভ হয়। আর না হয়তো বলবে সে এত কষ্ট করে এত টাকা দিয়ে দেশে পড়াশোনা করার পর দেশে যেয়ে এত কম টাকায় চাকরি করবে কেন। তো সেক্ষেত্রে আমি এভাবে কনভিন্স করেছিলাম। তাছাড়া আমি বলেছিলাম যে পাশাপাশি আমার একটি ইচ্ছা আছে যে একটি আইটি ফার্ম দিব, মানে নিজের একটা ইন্ডাস্ট্রি দিব আইটি ইনফরমেশন টেকনোলজি নিয়ে। তো সেক্ষেত্রে এই কথাগুলো বলেছিলাম। তারপর প্রশ্নটা হতে পারে যে তোমার স্পন্সরকে, বা তোমার স্পন্সর সম্বন্ধে কিছু বলো, বা তোমার স্পন্সর তোমাকে কত টাকা দিবে, বা তোমার পরিবারের আর্নিংসটা কোথায়, এগুলো বলতে পারে। তো আমাকে বলেছিল যে তোমার স্পন্সরকে। তো সেক্ষেত্রে আমার মেন স্পন্সর হচ্ছে আমার বাবা, আর কো স্পন্সর হচ্ছে আমার মা। সেক্ষেত্রে আমি এগুলো বলেছিলাম। পাশাপাশি তাদের অ্যানুয়াল ইনকাম যেটা বলেছিলাম, যেমন আমার বাবার অ্যানুয়াল ইনকাম বলেছিলাম 65 lakhs, আর আমার মায়ের অ্যানুয়াল ইনকাম বলেছিলাম 33 lakhs। তো এগুলো বলেছিলাম। পাশাপাশি আমার বাবার এফডিআরে ছিল হচ্ছে আপনার 30 lakhs। তাছাড়া আরেকটা সেভিংস অ্যাকাউন্টে ছিল 40 lakhs। তাছাড়া আমার জন্য একটা স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলেছিল, মানে আমার এজেন্সি বলেছিল আর কি খোলার জন্য। তো সেক্ষেত্রে আমি আমার নিজের অ্যাকাউন্টে একটা সেভিংসে 40 lakhs রেখেছিলাম। তো অলমোস্ট প্রায় 1 crore 10 lakhs-এর উপরে রেখেছিলাম টাকাটা। তো সেক্ষেত্রে তারা যেটিকে ইন্টারভিউতে আটকায় নেয়। তো সেক্ষেত্রে বলছিল যে তুমি টাকাটা কই থেকে আনছো। তো আমি বলছিলাম যে আমার বাবা জমি বিক্রি করছে, তো জমি বিক্রির টাকা। তো সেক্ষেত্রে একটু আমার জমি বিক্রির যে কিছু লয়ার দিয়ে এই কিছু ডকুমেন্ট বানিয়ে নিতে হয়, এই ডকুমেন্টগুলো আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন সাবমিট করে দিতে হয়। পাশাপাশি ইউনিভার্সিটিকেও পাঠিয়ে দিতে হয়। তারপর আমাকে প্রশ্ন করেছিল যে তুমি বাংলাদেশ কেন নয়, বাংলাদেশে তো আছে এরকম অনেক ইউনিভার্সিটিতে এই কোর্স প্রোভাইড করে, সেহেতু তুমি বাংলাদেশ কেন নয় বা অন্য কোনো দেশ নয়, অস্ট্রেলিয়ায় কেন চয়েস করতে হলো। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমার পছন্দের তালিকা
উচ্চ শীর্ষে ছিল হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, সেক্ষেত্রে আমি অস্ট্রেলিয়া চয়েস করেছি। আর বাংলাদেশে যে ইউনিভার্সিটিগুলো এই কোর্সটা প্রোভাইড করে, সেক্ষেত্রে মানে আমি যেটা চাচ্ছিলাম আসলে সেটা পাচ্ছিলাম না। যেহেতু অস্ট্রেলিয়া রিসার্চ বেস একটা কান্ট্রি, ইউনিভার্সিটিগুলো তো মানে রিসার্চ বেস ইউনিভার্সিটিগুলো, তো সেক্ষেত্রে তারা বাংলাদেশ ইউনিভার্সিটির তুলনায় খুবই হেল্পফুল হবে। এবং আমি যেই কোর্সটা কন্টিনিউ করব বা কোর্সটা কমপ্লিট করব, সেক্ষেত্রে আমি খুবই হেল্পফুল হব বা অনেক কিছু শিখতে পারবো বাংলাদেশের প্রেক্ষাপটের তুলনায় যদি আমি ওই দেশের প্রেক্ষাপট চিন্তা করি। তো আমি এইটা ব্যাখ্যা করেছিলাম, তো সেক্ষেত্রে আমাকে আর কিছু বলেনি। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি যখন এই ইন্টারভিউটা দিয়েছিলাম তখন আমাকে তারা সাথে সাথেই আমার জিটি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল। পরবর্তীতে আমি টিউশন ফি দিয়ে দিয়েছিলাম, তারপর আমার সিইউ ইস্যু হয়েছিল। তো ওই বিষয় নিয়ে আমি আবার পরবর্তীতে অন্য একটি ভিডিও করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যে আসলে জিটি ইন্টারভিউ কীভাবে হয় বা জিটি ইন্টারভিউর প্রশ্নগুলো কী হতে পারে। আরও অনেক প্রশ্ন হতে পারে, মানে আমি আমার পার্সোনাল লাইফের যে আমার কোশ্চেনগুলো আমি ফেস করছি বা আমার জিটি ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করেছিল, সেই কোশ্চেনগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করেছি, মানে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর কি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও নতুন একটি বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।